আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বড় বাজেটের বিকল্প নেই। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। সরকারের আয়ের পরিকল্পনা অবাস্তব বলছেন অর্থনীতিবিদরা। আপনি আয়ের জন্য যেই লক্ষ্যমাত্রা দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডকে, তা তো পরিপালন করার কোনো সুযোগই তার নাই। অর্জন আর সীমাবদ্ধতায় বিএনপির ৩ মাস। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি চাঙ্গা করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক কাঠামোটা যে পুনরুদ্ধার করা, সেটি এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও রক্তপাতের শঙ্কা জামায়াত এনসিপির। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। ব্যক্তির অপরাধের দায় বাহিনীর নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। র্যাবের নাম পরিবর্তন ও নতুন এলিট ফোর্স গঠনের পরিকল্পনা। চট্টগ্রামে জুলাইয়ের গ্রাফিতি আঁকা নিয়ে এনসিপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আমরা বলছি আমরা দুজন হয়ে আমরা করব, কোনো ঝামেলা করব না। আমাদেরকে আমাদের 24 জুলাইয়ের মতন আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছে। সভা সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার। সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। শান্তি প্রস্তাবে ওয়াশিংটনের 5 শর্ত। মার্কিন আধিপত্যে ধস দাবি তেহরানের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশের আকাশে হিজরি 1447 সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে নতুন চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসির বৈঠকে এডিপি অনুমোদন দেওয়া হয়। পরে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বড় আকারের বাজেটের বিকল্প নেই। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 2026-27 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংস্কার ও উন্নয়নের পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্র উপস্থাপন ও অনুমোদন হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অর্থনীতিতে গতি ফিরিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। বলেন, প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে সরকার। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার ও বিভিন্ন পরিকল্পনার প্রতিফলন থাকবে আগামী বাজেটে। ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে এ নিয়ে আগামী 5 বছরের একটি পরিকল্পনা রয়েছে। রাজস্ব আদায় বাড়াতে আয়ের খাত বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান তিনি। বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। এই বিনিয়োগের প্রয়োজন এই জন্য দেখা বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের একেবারে নিম্ন পর্যায়ে। সুতরাং আমরা তো সেই জায়গায় রাখতে পারবো না। একটা দেশ যখন সামনের দিকে এগিয়ে যাবে, যে অর্থায়ন করতে হলে সেটা আমাদেরকে অবশ্যই বাড়াতে হবে। এবং এটার জন্য আমরা এনবিআর-এর একটা রিফর্ম প্রোগ্রামে যাচ্ছি এবং এইগুলোর রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। বলেন, দুর্নীতি লুটপাট করতে অনেক প্রকল্প নিয়েছিল বিগত সরকার, তাই সব প্রকল্প নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালক নিয়োগে সরকার নতুন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান অর্থমন্ত্রী। যেগুলো আসলে
প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী অর্থ বছরের জন্য 6,95,000 কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলছেন অর্থনীতিবিদরা। বলেন, আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 70,000 কোটি টাকা ঘাটতি থাকবে। সোমবার রাজধানীর একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন তারা। জন্য যেই লক্ষ্যমাত্রা দিচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডকে, তা তো পরিপালন করার কোনো সুযোগই তার নাই। 1,00,000 কোটি টাকার উপরে যদি আপনি তাদের আরো বাড়তি আয় করতে বলেন, এটা তো ওনারা করতে পারবেন না। এটা তো এখন আপনাদের সাথে বসে এখনই বলতে পারি আমরা যে 20 থেকে 25% যে আয়ের প্রাক্কলন করা হয়েছে তা বাস্তবায়ন হবে না। বিএনপি সরকারের 3 মাসের কর্মকাণ্ডকে ইতিবাচক সূচনা হিসেবে মূল্যায়ন করছেন কোন রাজনৈতিক বিশ্লেষক। আবার কেউ দেখছেন অপূর্ণ প্রতিশ্রুতির চ্যালেঞ্জ হিসেবে। এই সময়ের মধ্যে নানা অর্জন ছিল অনেক সীমাবদ্ধতাও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সফলতার ধারা অব্যাহত রাখতে হলে দুর্নীতির লাগাম টেনে সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থনীতি চাঙা করার পাশাপাশি সাধারণ মানুষের নাগালে রাখতে হবে নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি। দায়িত্ব গ্রহণের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড আর খাল খনন শুরু করে নির্বাচিত ইশতেহার পূরণের পথে এগোচ্ছে সরকার। দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের অবস্থান, তর্ক বিতর্ক সব মিলিয়ে বেশ প্রাণবন্ত ছিল সংসদের প্রথম অধিবেশন। মাস দুয়েকে প্রকট হয় জ্বালানি সংকট। চরম ভোগান্তিতে তখন সাধারণ মানুষ। এমন নানা ইস্যু নিয়ে 3 মাস পার করেছে বিএনপি সরকার। বিশ্লেষকরা মনে করেন, দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতিবাচক, তবে অর্জনের সাথে আছে কিছু সীমাবদ্ধতাও। ফ্যামিলি কার্ড এবং আলকোহল ইত্যাদি, এবং আরেকটা বিষয় যে মানুষ কথা বলতে পারছে, অঙ্গীকার করেছে সুস্পষ্টভাবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে তারা বাস্তবায়ন করবে এবং তারা যে পরিপূর্ণভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে, কিন্তু তারা এখন এ ব্যাপারে টালবাহানা আমরা দেখছি। কারো মতে চালচলনে অতি সাধারণ থেকে জনপ্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্ত হাতেই দমনের চেষ্টা করছেন দুর্নীতি। আবার কেউ মনে করেন 3 মাসে ভঙ্গুর অর্থনীতি ও দ্রব্যমূল্যের লাগাম টানতে না পারা ক্ষুণ্ণ করেছে সরকারের ইতিবাচক ভাবমূর্তি। সরকারের দিক থেকেও এক ধরনের তাদের কথা শোনা, তাদেরকে ফ্লো দেয়া, কিংবা তাদের কথা শুনে মুলতবি প্রস্তাব আনা, অথবা তাদের কথা শুনে যেটা হয় যে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা সংসদে, জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, এগুলো কিন্তু সংসদে আমরা দেখতে পাচ্ছি। মানে অর্থনৈতিক কাঠামোটা যে পুনরুদ্ধার করা, সেটি এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং এটি চাপ কিন্তু জনগণের কাছে যাচ্ছে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সামনের দিনগুলোতে সরকারকে দুর্নীতি দমনে যেমন কঠোর হতে হবে, সেই সাথে বিরোধী দলের সাথে আস্থার জায়গাতেও কাজের সুযোগ আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকার এবং বিরোধী দল পুরো ব্যবস্থার মধ্যে যদি আস্থা না রাখে, তাহলে দেখা যাবে দেশের একটা বড় ক্ষতি হয়ে যাবে। কারণ আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ফ্রেজালিটির মধ্যে দিয়ে আমরা আসছি। তো ওই জায়গাটা তার উত্তরণ ঘটানোটা খুব দরকার। কারণ এটি উত্তরণ না ঘটাতে পারলে রাজনৈতিক ব্যবস্থা যদি পুরনো বন্দোবস্তের দিকে আবার চলে যায়, তাহলে জনগণ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমাদের সংসদ সদস্যদের অনেকে ব্যবসায়ী এবং তাদের অনেক স্বার্থের দ্বন্দ্ব আছে। তারা যেসব বিষয়ে সিদ্ধান্ত দেবে, সেই সব বিষয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। তো এই তাদের স্বার্থের দ্বন্দ্ব কোন কোন বিষয় আছে, এগুলো প্রকাশ হওয়া দরকার। 3 মাসে সরকারের অর্জন ও সীমাবদ্ধতা দুটো ছবি এখন স্পষ্ট। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় বিএনপি সরকারের প্রকৃত মূল্যায়নের জন্য সামনে অপেক্ষা করছে আরো লম্বা সময় আর বড় চ্যালেঞ্জ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও রক্তপাতের শঙ্কা প্রকাশ করেছে জামায়াত এনসিপি। একই সাথে বিগত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে বর্তমান কমিশনের বিচার দাবি করেছে এনসিপি। তবে দেশি বিদেশি সকল প্রতিবেদনেই জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রমাণিত হয়েছে বলে দাবি বিএনপির। এদিকে স্থানীয় নির্বাচনে সংঘাত এড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি। রোববার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ স্থানীয় সরকার নির্বাচন। মেয়াদ শেষ হওয়ায় সিটি থেকে ইউনিয়ন সব স্তরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সবশেষ জাতীয় নির্বাচনে তেমন কোনো সংঘাত সহিংসতা না হলেও স্থানীয় নির্বাচনে পরিস্থিতি জটিল হতে পারে এমন শঙ্কা এনসিপি ও জামায়াতের। লোকাল গভর্নমেন্টটা যাতে সুষ্ঠুভাবে হয়, লোকাল গভর্নমেন্ট যদি সুষ্ঠুভাবে না হয়
সেটাতে কিন্তু রাজপথ আমরা আবারও বলছি ভয়াবহ উত্তপ্ত হবে। আবার কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আগামী ইলেকশনটা যেটা স্থানীয় সরকার নির্বাচন হবে, এটা দিয়ে যেন আপনারা অন্তত জাতীয় নির্বাচনে যেটা পারেন নাই ইতিহাসের উৎসম্মুখ সেটা হোক আমরা কামনা করছি। আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকদের সংগঠন আরএফইডির এক অনুষ্ঠানে একই শঙ্কা প্রকাশ করেন সিইসি। ইলেকশনটা একটা ওয়ান শট অ্যাফেয়ার্স নয়। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজন্ট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই। অনুষ্ঠানে বিগত নির্বাচন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাজনৈতিক নেতাদের। কিভাবে ডিসি অফিসে নগ্নভাবে একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করতে পারে সেটা সাক্ষী এই বাংলাদেশ দেখেছে। জনগণের ভোট রায় অভিমতকে উপেক্ষা করা হয়েছে। মানুষ যখন গত 3টি নির্বাচনী ব্যবস্থাপনায় জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন ব্যবস্থা। এই সময় আগামী স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সব দলের সহায়তা চান সিইসি। আপনাদেরকে পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন ফরসেভার। যদি এটা ইলেকশন হতে হয় তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক দলের সহযোগিতা সমানে দরকার। বলেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সংস্কৃতির মডেলের রূপ দেওয়াই এখন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। র্যাবের নাম পরিবর্তন অথবা নতুন এলিট ফোর্স করার বিষয়ে বিবেচনা করছে সরকার। এই কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নতুন একটি আইনের অধীনে সেই বাহিনী পরিচালিত হবে। কয়েকজন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীকে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস দমন সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে 2 দশকেরও বেশি সময় আগে গঠিত হয়েছিল এলিট ফোর্স র্যাব। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, বিচার বহির্ভূত হত্যাসহ নানা কর্মকাণ্ডে জড়ায় র্যাব সদস্যরা। একসময় আসে মার্কিন নিষেধাজ্ঞা, আর অন্তর্বর্তী সরকারের সময় গুম কমিশন, বিএনপি এবং দেশি বিদেশি অনেক সংস্থা র্যাবের বিলুপ্তির দাবি জানায়। বাহিনীটির 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি অ্যাডহক আইনের অধীনে র্যাব পরিচালিত হচ্ছে। এটা চলতে পারে না, তাই নতুন আইন করার প্রক্রিয়া চলছে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়। ফ্যাসিস্ট সরকার অন্যান্য বাহিনীর মতো র্যাবকেও ব্যবহার করেছিল জানিয়ে তিনি বলেন, কিছু কর্মকর্তা বিপথে গেলে তার দায় ব্যক্তিগত, পুরো বাহিনীর নয়। নতুন ফোর্স বা র্যাবের নাম পরিবর্তন হলে মার্কিন নিষেধাজ্ঞাও থাকবে না বলে আশাবাদ মন্ত্রীর। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। আমরা একটা আইন ফ্রেম করার জন্য কমিটি করে দিয়েছি এবং সেই আইনটা আমি নিজে লুক আফটার করব। অপর এক প্রশ্নে মন্ত্রী দাবি করেন, নতুন সরকারের 3 মাসে র্যাব পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়নি। 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। গ্রাফিতি আঁকা নিয়ে চট্টগ্রামের জিএসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিএমপি। এর আগে টাইগার পাস এলাকায় পুলিশের সাথে এনসিপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনা বিএনপিকে দায়ী করা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গ্রাফিতি আঁকা নিয়ে এভাবেই পুলিশের সাথে এনসিপি কর্মীদের ধস্তাধস্তি হয়। দুপুরে চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকায় এই ঘটনা ঘটে। সিএমপির কড়া নিষেধাজ্ঞার মধ্যেই টাইগার পাসে গ্রাফিতি আঁকতে যায় একদল নারী শিক্ষার্থী। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ঘটে ধস্তাধস্তির ঘটনা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বিএনপি ও সিটি মেয়রকে দোষারোপ করেন এনসিপির নেতৃবৃন্দ। আমরা করব, কোনো ঝামেলা করব না। আমাদের থেকে রং নিয়ে গেছে, 44 দ্বারা 30 দ্বারা কোথায় লেখা আছে রং নিয়ে যাবে। অঙ্কন করে চলে আসতেছিলাম, তখনই নেককারজনকভাবে আমাদের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল। আইনানুগ নির্দেশ অমান্য করে আমাদের কর্ডন ক্রস করার চেষ্টা করেছে, আমরা সেখানে বাধা দিয়েছি।
জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে রোববার রাত থেকেই শুরু হয় বিএনপি এনসিপির বিরোধ। এই প্রেক্ষিতে সকাল থেকে জিসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশের এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ করে সিএমপি। তবে সন্ধ্যার পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের এরে এসেছে, আমরা তাদের পিছনে কাজে গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী আন্দোলন, ইভেন অন্য যারা সংগঠন আছে, আমরা তাদেরকে বলেছি যে ইউ পিপল হ্যাভ 100% রাইট টু ডু দ্যাট। তো এই ব্যাপারে তারাও যদি কোনো পিলার রং করতে চায় তারা করতে পারে, আর তারা যদি আমার কাছ থেকে আর্থিকভাবে কোনো সহযোগিতা চায় অবশ্যই আমি করবো। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকল নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান কেন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। 1 মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার জন্য রুল দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দেশের প্রায় নাগরিকের স্বাস্থ্য সেবার জন্য 80% খরচ নিজেদের বহন করতে হচ্ছে। রাষ্ট্র চিকিৎসা খরচ বহন করার কথা থাকলেও তা বহন করা হচ্ছে না। নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কার্যক্রম তুলে ধরারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এসব তথ্য দিয়েছে। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সরকারের নারী আসনের এমপিদের সঙ্গে সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিমা রহমান জানান, সরকারের পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখতে চান তারা। আমরা কিভাবে কোন এলাকায় কাজ করব কিংবা কোথায় কাজ করব, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আগামীতে কাজ করব। সকল কাজের মধ্যে তো আমার পলিটিক্সটা প্রধান, সেটাকে সামনে রেখে এবং যাতে সমগ্র জাতি দল ঐক্যবদ্ধ থাকে সেটার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ডুয়েট ব্লকেট কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। এদিকে নবনিযুক্ত উপাচার্য পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ডুয়েট ক্যাম্পাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার 100 ঘণ্টা পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাকসু সদস্যরা। এছাড়া একই দাবিতে ক্যাম্পাসে দিনভর অবরোধের পর কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় এখনও তালাবদ্ধ রয়েছে। যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছাতে এবার ইরানকে চূড়ান্ত আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতর্ক করেছেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শান্তি প্রস্তাবের বিপরীতে 5টি নয়া শর্ত দিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের দাবি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ক্ষমতার পতন হয়েছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আবারও ঘটেছে ড্রোন হামলার ঘটনা। শান্তি আলোচনা থমকে যাওয়ায় এখন যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা। এমন সময়ে ধৈর্যহীন হয়ে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করেন, চুক্তির জন্য ক্ষণগণনা শুরু হয়ে গেছে। দ্রুত পদক্ষেপ না নিলে আর কিছুই অবশিষ্ট থাকবে না ইরানের। যুদ্ধবন্ধে তেহরানের দেয়া প্রস্তাবের জবাবে নতুন করে 5টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, যার মধ্যে উল্লেখ রয়েছে ইরানের মাত্র একটি পরমাণু স্থাপনা সচল রাখার কথা। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে মার্কিন বৈশ্বিক আধিপত্য ধসে পড়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, বিভেদ তৈরি করে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে ফেলার চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
এই অস্থিরতার মধ্যেই ইরাক থেকে ছোড়া 3টি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। একই সঙ্গে সঠিক সময়ে এর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জেনারেটরেও একটি ড্রোন আঘাত হেনে অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এসবের মাঝেই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা তোয়াক্কা না করে লেবাননের টানা বোমাবর্ষণ আর তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।